করোনায় আরও 14 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 1041। করোনা সংক্রমণ বেড়েছে, তবে নিয়ন্ত্রণ সম্ভব, বললেন প্রধানমন্ত্রী। সাধারণ ছুটি 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। হাসপাতালে কিট সংকট, করোনা পরীক্ষার অপেক্ষায় হাজারো মানুষ। দেখছেন এটিএন নিউজ এট 3 এ আপনাদের সঙ্গে আছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো। অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। আর সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 44,42,466, সুস্থ হয়েছেন 16,68,251 জন এবং মৃতের সংখ্যা 2,98,322। এদিকে বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 18,863, সুস্থ হয়েছেন 3,361 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 283 জনের। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 283 জনে। 24 ঘন্টায় কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন 1041 জন। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 19,000-এর কাছাকাছি। আক্রান্ত ও মৃতদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা অর্ধেকেরও বেশি। 1,51,930 জনের পরীক্ষার পর দশম সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ বিরূপ পরিস্থিতিতে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। টোটাল আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7,837টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 7,392টি। এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা 1,51,930টি। এই 41টি ল্যাবে যা আমরা নমুনা পরীক্ষা করেছি গত 24 ঘন্টায়, তাতে নতুন করে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 141 জন ব্যক্তি। দুঃখিত, 1041 জন ব্যক্তি। 1041 জন ব্যক্তি এই 24 ঘন্টা শনাক্ত হয়েছে। আমাদের মৃত্যুর তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু 283 জন। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল হারাবেন না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবেন। আর এভাবেই জনগণকে আশ্বস্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, লকডাউন শিথিলতার জন্য করোনার সংক্রমণ বেড়ে গেছে, কিন্তু এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সকালে সামাজিক সুরক্ষা বেষ্টনীর বাইরে থাকা কর্মহীন দরিদ্র মানুষকে নগদ আর্থিক সহায়তা দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা সংক্রমণ ঠেকাতে টানা লকডাউনে যারা কাজ হারিয়েছেন শ্রমজীবী দরিদ্র সেই সব মানুষকে নগদ আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। একই সঙ্গে মোবাইল ও অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় স্নাতক সমমান পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটাই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ। হাতে হাতে টাকা নিতে হবে না, কারো কাছে যেতে হবে না, ধর্ণা দিতে হবে না, বলতে হবে না, সবার কাছে টাকা হেঁটে পৌঁছে যাবে। অনুষ্ঠানে মাত্র একটি ক্লিকে সরকারের সামাজিক সুরক্ষা বেষ্টনীর বাইরে থাকা 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে মোট 1,250 কোটি টাকার নগদ আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। প্রতি পরিবারের 4 জন হিসেবে কমপক্ষে 2 কোটি মানুষ সরাসরি এই আর্থিক সহায়তার উপকারভোগী। যারা একবার পান, যাদের নাম আছে তারা নেবেন না, তাদের নাম বাদ যাবে।
এই দ্বৈততা থাকবে। যারা পাচ্ছেন তারা পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা না, তার বাইরে যারা কিছুই পাচ্ছেন না, এই সেই না পাওয়া যারা, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা। প্রধানমন্ত্রী বলেন, দেশে সুপরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ চলছে। জনগণকে আস্থা ও বিশ্বাস নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। এই কথাটাই আমি আপনাদেরকে বারবার বলছি এবং আবারও বলতে চাচ্ছি। এত মানুষ হয়তো অনেক বেশি দিতে পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণ দিলেও যেন আমি দিতে পারি, কেউ যেন বঞ্চিত না হয় এবং সবাইকে যেন কিছু সহযোগিতা করতে পারি, সেই চিন্তা করেই আমরা এই পদক্ষেপগুলি নিচ্ছি। করোনা বিপর্যয়ে খাদ্য সংকট মোকাবেলায় দেশের 1 ইঞ্চি জমিও ফাঁকা না রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রয়োজনে এই বৈশ্বিক বিপর্যয়ে অন্য দেশকে সহায়তা করবে বাংলাদেশ। এমন এক শক্তি নিয়ে এসেছে যেখানে সব শক্তি পর্যদস্ত হয়ে গেছে, এদের কাছে সকলকেই সারেন্ডার করতে হয়েছে। সেটাই হলো সব থেকে এক দুর্ভাগ্য বিশ্বের জন্য। তবে লাভবান হয়েছে প্রকৃতি। যেখানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে যে পরিবেশ নষ্ট হচ্ছিল, প্রতিবেশ নষ্ট হচ্ছিল, যেটা নিয়ে নানা চিন্তা ভাবনা অনেক কিছু হচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন এই করোনা প্রভাবে আজকে জীবনযাত্রা সম্পূর্ণ অচল, তখন প্রকৃতি কিন্তু তার আপন গতিতে হেসে খেলে উঠছে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। এদিকে চলমান সাধারণ ছুটি 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মোট 15টি বিষয় উল্লেখ করে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহারের আহ্বান জানিয়ে ধর্ম মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই সময় গণপরিবহন, নৌযান, রেল ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকবে। সাধারণ ছুটি চলাকালে এক জেলা থেকে অন্য জেলা এবং উপজেলা হতে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। এবারে ATN নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দিয়াক মিলাবিটিস লিমিটেড। করোনা পরিস্থিতির এই সময়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভোলার স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে তৈরি করা হয়েছে আইসোলেশন ইউনিট ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার, স্থাপন করা হয়েছে করোনা নমুনা সংগ্রহ বুথ। ফলে ডাক্তার, নার্স সহ সকলের মাঝে দেখা দিয়েছে এক ধরনের স্বস্তি। ভোলা প্রতিনিধি রাশেদ হোসেন রুবেলের তথ্য ছবিতে দেখব এই নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার 22 লাখ মানুষের ভরসার স্থান ভোলা সদর হাসপাতাল 250 শয্যায় উন্নীত হলেও ডাক্তার, নার্স সহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। তবে যতটুকু আছে তা দিয়েই সেবা দেওয়ার নিরলস চেষ্টা চলছে। সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি করোনা রোগীদের জন্য নতুন ভবনে করা হয়েছে 100 শয্যার আইসোলেশন ইউনিট। তারা মাস্ক পরে আসে না, সামাজিক দূরত্ব মেনটেন করে না, এই জিনিসগুলো আমাদের সমস্যা আছে। এরা বুঝতে চায় না আসলে জিনিসটা যে এইভাবে মেনটেন করা উচিত, এরা বুঝে না আর কি। এটা একটা প্রবলেম আমাদের। বাকি আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। নর্মাল রিলেটেড যেগুলো আছে সেগুলোকে আমি মেডিসিন দিয়ে আমরা মেডিসিন দিয়ে বাসায় পাঠিয়ে দিই। তারপর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 23 এপ্রিল ভোলার প্রথম মনপুরা উপজেলায় ঢাকা ফেরত ফুড পান্ডার এক বিক্রয়কর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে আক্রান্ত হওয়া 10 জনের 5 জনই এখন পুরোপুরি সুস্থ। বাকিরাও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আমাদের সুন্দর করোনা ইউনিট রয়েছে সদর হাসপাতালে, যেখানে আমরা 100 বেড রয়েছে। এই 100 বেডকে আমরা আরো 250 বেডে উন্নত করতে পারবো। এছাড়া ভোলা জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। ইতিমধ্যে ভোলায় করোনা টেস্ট করার জন্য PCR ল্যাবের অনুমোদন হয়েছে। শিগগিরই তা সদর হাসপাতালে স্থাপন করা হবে। আর এতে আরো শক্তিশালী হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সারা দেশে PCR ল্যাব স্থাপন সময় সাপেক্ষ। কিট সংকট দেখা দিয়েছে। প্রচুর সংখ্যক করোনা রোগীর সুচিকিৎসা ও টেস্ট নিশ্চিত করার চ্যালেঞ্জটি তাই কঠিনই হচ্ছে।
হাসপাতাল, শয্যার সংখ্যা ও ল্যাব দ্রুত আরও বাড়াতে হবে বলে পরামর্শ দিয়েছে সরকারের জাতীয় টেকনিক্যাল কমিটি। পরিস্থিতি সামাল দিতে বিকল্প কিছু কি আছে, জানাচ্ছেন আহমেদ রাব্বি তানিম। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ৮ মার্চ। এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত রোগীর সংখ্যা তেমন বাড়েনি, কিন্তু এরপর থেকে শনাক্ত রোগী এবং মৃত্যু বাড়তে থাকে। কোনো দিন সংখ্যাটা হাজারও ছাড়িয়ে যাচ্ছে। যাদের পরীক্ষা করা হচ্ছে তাদের মধ্যে ১৫ থেকে ১৬ ভাগ আক্রান্ত পাওয়া যাচ্ছে। আবার অনেকে মারা যাচ্ছেন করোনার উপসর্গ নিয়ে, যারা পরীক্ষার বাইরে থাকছেন। ফলে বাস্তব অবস্থাটা বোঝা মুশকিল। আইইডিসিআর গত বেশ কয়েকদিন ধরে তারা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। তারা আসলে বিভিন্ন ল্যাবের আনা স্যাম্পলের মান পরীক্ষা করছে, কিন্তু সেই চাপটি পড়েছে এই হাসপাতালগুলোতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ফিভার ক্লিনিক, মুগদা হাসপাতাল, ঢাকা মেডিকেলে, যেখানে আসলে বহির্বিভাগের হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় করছেন, কিন্তু আসলে ৫০০ থেকে ৬০০ বা ৭০০-র বেশি স্যাম্পল প্রতিদিন রান দেওয়া সম্ভব হচ্ছে না। এই বাস্তবতায় আসলে করোনার টেস্ট করানো একটি ঝুঁকিপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে, কারণ যারা আসলে নেগেটিভ তারাও এখানে এসে পজিটিভ হয়ে যাচ্ছেন। এই জায়গাটিতে আসলে সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা এবং টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্যরা, যে বিকল্প আসলে কোনো উপায় আছে কিনা, কোনো কৌশল আছে কিনা। দেশের ৪১টি ল্যাব মিলিয়ে এখন প্রতিদিন ৬ থেকে ৮ হাজারের মতো নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব অবস্থা বুঝতে প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার টেস্ট দরকার। আমাদের এত কিট নেই, এত জনবল নেই, এবং আমরা এই টেস্ট এত দিতেও পারবো না। এত পিসিআর মেশিন নেই, এত ল্যাব নেই। সুতরাং আমাদেরকে বর্তমানে যে আপনার পরিবর্তন করা হয়েছে, কেউ যদি একবার পজিটিভ আসে তাহলে সে 14 দিন পর যদি তার কোনো লক্ষণ না থাকে, 3 দিন যদি লক্ষণবিহীন থাকে, তাহলে সে ভালো হয়ে গেছে ধরে নিতে হবে। আমাদের প্রায় প্রতিদিন 80 থেকে 90 জন রোগীর পরীক্ষা করাতে হয় ভিতরেই। এছাড়া যে সমস্ত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী, নার্সেস যারা এখানে ডিউটি শেষ করছে, তাদেরও পরীক্ষা করতে হয়। এই কারণে আমরা যে আউট পেশেন্টদের যে সার্ভিসটা দিচ্ছিলাম পিসিআরের, সেটির সংখ্যা কিন্তু আগের চেয়ে স্বাভাবিকভাবে একটু কমে গেছে। সিস্টেমের মাঝখানে একসঙ্গে 180টা টেস্ট করতে পারে। এখন যদি ওখানে 1000 লোক ভিড় করে, তাহলে তো 180-র উপরে সে করতে পারবে না। এবং তাই দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল কলেজে এবং যে সমস্ত জায়গায় টেস্ট হচ্ছে, সেখানে যতগুলি টেস্ট হয় এর চেয়ে দ্বিগুণ থেকে 5 গুণ 10 গুণ লোক আসলে দাঁড়িয়ে থাকে। বিভিন্ন দেশের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সেসব দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা একটা সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এরপর সেখান থেকে ধীরে ধীরে কমতে শুরু করে। বাংলাদেশে এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কিনা বা কবে পৌঁছাতে পারে, সেটি যথেষ্ট পরীক্ষা না হলে বলা সম্ভব নয়। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। এদিকে প্রাণঘাতী করোনা ভয়াবহতার মধ্যেই বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। সাম্প্রতিক বৃষ্টিপাত ডেঙ্গু প্রাদুর্ভাবে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সাধারণ ছুটির এই লকডাউন সময়ে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারও কি বাড়ছে? মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। বর্ষা মৌসুম শুরুর আগেই এবার শুরু হয়েছে বৃষ্টি। নগরীর নানা জায়গায় পড়ে থাকা পাত্রে জমছে স্বচ্ছ পানি, যা এডিস মশা বংশবিস্তারের জন্য খুবই উপযোগী। তবে নগরবাসীর অভিযোগ, মশা নিয়ন্ত্রণের কার্যক্রম কোথাও সীমিত হয়ে পড়েছে, আবার কোথাও থমকে আছে। সবখানে বেশি, এখানেও বেশি মশা আছে, এখানে পুরো এলাকাতে মশা। ওষুধে কোনো কার্যকরিতা নাই, কার্যকরী থাকলে মশাগুলি থাকতো না। করোনা নিয়েও আতঙ্কিত, ডেঙ্গু নিয়েও আতঙ্কিত। মশার না হলে ডেঙ্গু হবে। অবশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান ভ্রাম্যমাণ আদালতে উঠে এসেছে, মশার উপদ্রবে নগরবাসীর দায়ও কম নয়। অসচেতনতাই বিপদ ডেকে আনছেন নিজেরাই। পুরো বাসার নিচেই মশার কারখানা মনে হচ্ছে আমার কাছে, যে মাটি পিলার দিয়ে বিল্ডিং উঠে ফেলছে, নিচে মাটি ফেলেনি, যেটা মানে আসলে দুঃখজনক। আমি আজ এখানে যেটা এসে দেখলাম, মানে ভয়াবহ অবস্থা। যদি আমরা নিজেরা যদি সচেতন হয়, জনগণ যদি সচেতন হয়, আমাদের 80% কাজ কমে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব, এবছর এখন পর্যন্ত প্রায় 300 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা গত বছরে এই সময়ের দ্বিগুণ। যদিও বর্তমান করোনা সংকটে ডেঙ্গুর চিকিৎসা এবং তথ্য সীমিত। করোনার কারণে স্কুল, কলেজ, অফিস, আদালত এবং নির্মাণাধীন ভবনের কাজ অনেকদিন বন্ধ। তাই বৃষ্টির পানি জমে দ্রুতই মশার বংশবিস্তার ঘটার শঙ্কা। এমন অবস্থায় আসছে বর্ষায় করোনা সংকটে ডেঙ্গু মোকাবেলাও কঠিন হতে পারে। যে পরিত্যক্ত পাত্রগুলো, সেই পাত্রগুলোতে আমরা প্রচুর পরিমাণে এডিস মশা দেখতে পাচ্ছি। বিশেষ করে বাস টার্মিনালগুলোতে পরিত্যক্ত টায়ারে আমরা এডিস মশার ঘনত্ব পাচ্ছি অনেক বেশি। নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত, ইট বেজানো চৌবাচ্চাতে, প্রতিটিতে আমরা এখন এডিস মশার
উপস্থিতি লক্ষ্য করছি। তাই জরুরি ভিত্তিতে এডিস মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত। যদি এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না করা হয় তাহলে এবছর ডেঙ্গু মৌসুমে করোনার পাশাপাশি আমাদের আরেকটি শত্রুকে হয়তো মোকাবেলা করতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। জানাবো একটি শোক সংবাদ। কালের কণ্ঠর বিশেষ প্রতিনিধি কবি ফখরে আলম সকালে মারা গেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। সকালে তিনি শহরের নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সকাল 9:40 চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। 1985 সালে সাপ্তাহিক রোববারে প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, বাংলা বাজার পত্রিকা, মানবজমিন, জনকণ্ঠ, আমাদের সময় ও যায় যায় দিন পত্রিকায় সাংবাদিকতা করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাংবাদিকতায় মুক্তিযুদ্ধ জাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক ছাড়াও বিভিন্ন পুরস্কার লাভ করেন। আজ বাদ আসর যশোর জেলা স্কুল মাঠে মরহুমের জানাজা শেষে চাচড়ার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। দর্শক, নিউজ এট 3 এর সময় হলো বাইজিদ স্টিল বিরতির। ফিরে এসে আরো যা থাকছে। করোনা আক্রান্ত গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন। বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বললেন কৃষিমন্ত্রী। করোনায় আরো 14 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 1041। করোনা সংক্রমণ বেড়েছে, তবে নিয়ন্ত্রণ সম্ভব বললেন প্রধানমন্ত্রী। সাধারণ ছুটি 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। এবং হাসপাতালে কিট সংকট, করোনা পরীক্ষার অপেক্ষায় হাজারো মানুষ। প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3 এ। গণমাধ্যম কর্মী সহ ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকা অবস্থায় যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সাহায্যে এগিয়ে আসতে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আজ সকালে গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দেখব মাহফুজা মুসলিহ রিপোর্ট। নানা দুর্যোগ ও চ্যালেঞ্জ মাথায় নিয়েও মাঠে থাকেন গণমাধ্যম কর্মীরা। লক্ষ্য একটাই, ঠিক সময়ে ঠিক খবরটি পাঠক দর্শকদের কাছে পৌঁছে দেয়া। দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যম কর্মী করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন এমন সংখ্যাও কম নয়। তাদের পাশে দাঁড়াতেই ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন পাথওয়ে। করোনা আক্রান্ত গণমাধ্যম কর্মীদের জন্য এই কার্যক্রমের উদ্বোধন করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কেবল পাথওয়ে নয়, বিত্তবান সহ বিভিন্ন সংগঠনও যেন করোনা আক্রান্তদের পাশে দাঁড়ায়, এমন আহ্বান অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমানের। আমাদের দেশের যে অবস্থা সরকার করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি না করতে পারি তাহলে এই সমস্যার থেকে আমরা পার পাবো না। সুতরাং বিত্তবান লোকদেরকে আমি আহ্বান করব, আপনারা যে যেভাবে পারেন এই এগিয়ে আসেন আজকে দুস্থ মানবতার সেবায়। যাত্রা শুরু 6টি অ্যাম্বুলেন্স দিয়ে। কর্তৃপক্ষ জানায়, করোনাকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের জন্য 24 ঘন্টাই দেয়া হবে ফ্রি সার্ভিস। এই দুর্যোগকালীন সময় গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। গণমাধ্যমদের মাধ্যমেই কিন্তু আমরা এই মেসেজগুলো পেয়ে থাকি। তো আমরা চাই যে এই যারা কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। 017777
1626261 এই নম্বরে যোগাযোগের মাধ্যমে সেবা নেওয়া যাবে বলেও জানান তিনি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এদিকে করোনা কারণে জীবিকা নিয়ে কষ্টে থাকা অসহায় কয়েকশো পরিবারকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ আলহাজ মকবুল হোসেন। সকালে মোহাম্মদপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সহ মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার 28, 29, 30, 31, 32, 33, 34 ও 100 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। যেসব বাসিন্দাদের সহায়তা দরকার তাদের কাছে পৌঁছে দিতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ ধরনের সহায়তা সামনে অব্যাহত থাকবে বলেও জানান আলহাজ মকবুল হোসেন। জানাবো এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, ভারত থেকে যদি আবারও বিপুল পরিমাণ পেঁয়াজ আসে তাহলে এদেশের চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। অনলাইন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তারা বলেছে মাত্র 1500 টন গত বছরের আমদানি করা পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটা তারা বিক্রি করে দিবে 25 টাকা করে। কাজে এটা নিয়ে দামের উপর খুব প্রভাব পড়বে না, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। কিন্তু ভারত থেকে যদি বিপুল পরিমাণ পেঁয়াজ আবার আসে তাহলে আমাদের এই পেঁয়াজ চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। পেঁয়াজ আমরা কোনোদিনই সেলফ সাফিসিয়েন্ট, আমরা কোনোদিনই স্বাবলম্বী হতে পারবো না। কাজে পেঁয়াজের দামের ব্যাপারটা খুবই একটা স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভালো প্রযুক্তি আছে, উৎপাদন বাড়ানো সম্ভব। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই এবং নীতি মেনে চলি তাহলে 2 বছর 3 বছরের মধ্যে পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সাতক্ষীরায় আমের ফলন হয়েছে প্রত্যাশা মতোই, তবে বর্তমান করোনা পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন আম চাষিরা। আম বিক্রি হবে কিভাবে, পরিবহন ব্যবস্থায় কি হবে, পরিস্থিতি শেষ পর্যন্ত কি দাঁড়াবে জানেন না তারা। অনেকেই উৎপাদন খরচ তুলতে কাঁচা আম ভেঙে বিক্রি করেছেন। এতে ভরা মৌসুমে দেখা দিতে পারে পাকা আমের ঘাটতি। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের তথ্য ছবিতে দেখব এই আম নিয়ে ডেস্ক রিপোর্ট। গাছে থোকা থোকা আম, আর কদিন পরেই আম পাকবে, পেরেও আনতে হবে। তবে কে কিনবে এ আম? লকডাউনের কারণে পরিবহন সংকটে দেশ, বড় বড় মোকামে আম পাঠানো কঠিন, পাইকাররাও আসতে পারবে না। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে এবার রপ্তানিও হবে না। আমরা প্রতি বছর 20-40 মন করে গুটি আম বেশি আসারে, আমরা এবার পাঠি পাচ্ছি নি। এই লকডাউন যদি থাকে তা খদ্দের পাতি থাকবে না, না থাকলে আমরা আমাদের উপায় কি হবে? লক্ষ লক্ষ টাকা লস হবে। চোখে অন্ধকার দেখছেন সাতক্ষীরার আম চাষিরা। অনেকে বাগান থেকে আগেই কাঁচা আম বিক্রি করে দিয়েছেন। একে দেখা হচ্ছে আপাত রক্ষার আত্মঘাতী চেষ্টা হিসেবে। কাঁচা আম কোনো রকম বিক্রি হচ্ছে, কিন্তু পাকার পরে এই আম যদি দেশে লকডাউন থাকে তাহলে কিভাবে বেচা কেনা হবে? ব্যাপারীরা ছোট ছোট আমগুলো পেড়ি নিয়ে আচার টাচার বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতেছে, এতে তো আমরা আম পাকাও পাবো না বা খাওয়াও পাবো না। সাতক্ষীরায় গত বছর 4100 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছিল 32,000 মেট্রিক টন। এবার 4110 হেক্টর জমিতে ফলনের লক্ষ্যমাত্রা 40,000 মেট্রিক টন। ফলন আমরা আশা করি আশানুরূপ পাবো এবং এর থেকে চাষিরা লাভবান হবে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সেই গত বছরের তুলনায় এবার সেরকম লাভবান হবে বলে আমার মনে হয় না। এই ক্রান্তিকালে চাষিরা চান সরকারের সহযোগিতা, যাতে ন্যায্য দামে তাদের আম বিক্রির ব্যবস্থা হয়। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আরো একবার বাজে দৃষ্টির বিরতি নিয়ে নিচ্ছি, এরপর আরো যা থাকছে। করোনা ভাইরাস কখনোই নির্মূল হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি। নিলামে উঠছে না আশরাফুলের ব্যাট।
দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@3 এ। এবারে জানাবো দেশের বাইরের খবর। করোনায় আক্রান্ত ও প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 1772 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85,197 জনে, আর আক্রান্ত 14,30,000। সংক্রমণ বাড়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া। গত 24 ঘন্টায় দেশটিতে 10,028 জন আক্রান্ত হয়েছেন। রাশিয়ায় আক্রান্ত এখন 2,42,000-এর বেশি, আর নতুন করে 96 জন সহ মৃত্যু হয়েছে 2,212 জনের। ইউরোপে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমারও তেমন উন্নতি নেই। এর মধ্যে ইউরোপ জুড়ে লকডাউন শিথিল শুরু হয়েছে। এদিকে স্পেনে 24 ঘন্টায় 184 জন সহ 27,104, যুক্তরাজ্যে 494 জন সহ 33,186, ইতালিতে নতুন করে 195 জন সহ 31,106, ফ্রান্সে সর্বনিম্ন 83 জন সহ 27,074, জার্মানিতে 123 জন সহ 7,861 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কানাডায় 133 জন সহ 5,302, ল্যাটিন আমেরিকায় ব্রাজিলে গত 24 ঘন্টায় 754 জন যুক্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন 13,158। ভারতে গত 24 ঘন্টায় 136 জন সহ 2,551 জনের প্রাণ গেছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে বিশ্ব থেকে করোনা ভাইরাস কখনোই নির্মূল নাও হতে পারে বলে আশঙ্কা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, অতীতেও টিকা উদ্ভাবন করেও অনেক সংক্রামক রোগ নির্মূল করা যায়নি। সেই কারণে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যাপক প্রচেষ্টার তাগিদ দিয়েছেন তিনি। WHO-র বিশেষজ্ঞ মাইক রায়ান জানান, হাম কিংবা HIV-র টিকা উদ্ভাবন হলেও সেগুলো কিন্তু নির্মূল হয়নি। তবে সবাইকে ভাইরাসটিকে মেনে নিতে হয়েছে। করোনা কখন নির্মূল হবে তা কেউ জানেন না। তবে উদ্যোগ নেওয়া হলে ভাইরাসটি এখনও নিয়ন্ত্রণে সম্ভব বলে মনে করে WHO। বর্তমানে করোনার ভ্যাকসিন আবিষ্কারে শতাধিক প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 8টি প্রতিষ্ঠানকে তাদের তৈরি ওষুধ মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতিও দিয়েছে। এছাড়া লকডাউন তুলে নিতে তাড়াহুড়ো না করারও পরামর্শ দিয়েছে এই সংস্থাটি। এবারে জানাবো খেলার খবর। করোনায় অসহায় মানুষদের সাহায্যের জন্য ঐতিহাসিক ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন সাবেক অধিনায়ক। সাকিব আল হাসানের বিশ্বকাপ ব্যাট নিলাম করে 20 লাখ টাকায় বিক্রি হয়। এরপর মুশফিকুর রহিম তার প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তোলেন। কিন্তু নিলামে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। ভুয়া বিডের মাধ্যমে মুশফিকের ব্যাটের দাম তোলা হয় 40 লাখ টাকা। মূলত এসব কারণেই 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাট আর নিলামে তুলছেন না আশরাফুল। তিনি আরও জানান, বাংলাদেশে এখনও নিলামের সংস্কৃতি ভালোভাবে গড়ে ওঠেনি। পাশাপাশি বর্তমানে অর্থনৈতিক অবস্থাও তেমন সুবিধার নয়। তাই নিলামে ব্যাটের দাম ভালো পাওয়া যাবে না। তাই কার্ডিফে অস্ট্রেলিয়া বধ করা সেই ব্যাটের নিলাম করবেন না আশরাফুল। 11 মে অকশন ফর অ্যাকশনের পেজে নিলামে ওঠার কথা ছিল আশরাফুলের এই ব্যাটটি। ইতালি সরকারের অনুমতি পেলে সিরিয়া লিগ শুরু হবে 13 জুন থেকে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে লিগ কমিটির সদস্যরা বুধবার এই সিদ্ধান্ত নেন। তবে তা বাস্তবায়ন করার জন্য ইতালি সরকার। খেলার খবর জানিয়ে শেষ করব নিউজ@3। তবে তার আগে প্রিমিয়ার সিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 14 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 1041। করোনা সংক্রমণ বেড়েছে, তবে নিয়ন্ত্রণ সম্ভব বললেন প্রধানমন্ত্রী। সাধারণ ছুটি 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। হাসপাতালে কিট সংকট, করোনা পরীক্ষার অপেক্ষায় হাজারো মানুষ। করোনা আক্রান্ত গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স দেবার উদ্বোধন।
পেঁয়াজ আমদানি করলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বললেন কৃষিমন্ত্রী। করোনা ভাইরাস কখনোই নির্মূল হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি। এবং নিলামে উঠছে না আশরাফুলের ব্যাট। দর্শক, এই ছিল নিউজ আর্থি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START_AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।